আসসালামাইকুম ওয়ালমার্ট টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের স্টুডিওতে একজন অসাধারণ অতিথিকে পেয়েছি। 2012 সালের পর থেকে এই 2020 সাল পর্যন্ত যিনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে নানাভাবে তার অঙ্গাঙ্গিভাবে তিনি জড়িয়ে আছেন, নানাভাবে তিনি কানেক্টেড থেকেছেন, কখনো কাজ করেছেন, কখনো ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন গঠন করেছেন, নানাভাবে তিনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করেছেন। তো আমরা সেই অতিথিকে বেশ কিছুদিন পরে হলেও আমাদের স্টুডিওতে পেয়েছি। তো আমরা আজকে তার কাছ থেকে অনেক কিছুই জানব। তো প্রথমে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। স্যার, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। তা আমরা মোহাম্মদ মনির ইসলাম কাইয়ুম স্যারকে বেশ কিছু বিষয় আমরা তার কাছ থেকে জানব। বিশেষ করে 2016 সালের পর থেকে এই পর্যন্ত ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন তথা ডিস্যাবকে নিয়ে তিনি কি কি কাজ করেছেন তারা আমাদের ফিল্ডের সকলেই জানে, অর্থাৎ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশের যারা জড়িত তারা সকলেই জানেন যে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনকে নিয়ে তার কিভাবে করে সেই মুভমেন্ট, কিভাবে করে তিনি সেটাকে দাঁড় করানোর জন্য ফাইট করে গেছেন এবং আমাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন এবং সংগঠিত করেছেন অবশেষে। আলহামদুলিল্লাহ, এখন আমরা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনকে নিয়ে মুভ করছি এবং আগামী দিনে এটা বাংলাদেশের একটা বড় ধরনের একটা ছাতায় পরিণত হবে, যার ছায়াতলে সকল কোম্পানিগুলো আশ্রয় নেবে এবং বেশ সুন্দর, সুশীল, ন্যায্য একটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হবে এদেশে। তো আমরা প্রথমেই স্যারের কাছ থেকেই জানবো যে স্যার, ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনটা গঠন করার পিছনে আপনার মোটিভটা কী ছিল? কেন আপনি এইটা নিয়ে কাজ শুরু করলেন? অনেকেই তো করে না এভাবে, আপনি কেন শুরু করলেন? ধন্যবাদ আপনাকে। মূলত 2013 সালে আমরা সবাই জানি যে একটা আইন পাশ হয়েছে। 2013 সালের দেখুন যে ডেস্টিনি যখন বন্ধ হয়ে যায়, গভর্নমেন্টের দ্বারা যখন বন্ধ হয়ে যায় ডেস্টিনি, তখন থেকেই বেশ কিছু গেমলিং কোম্পানি যারা বিভিন্নভাবে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেছে, যারা স্বপ্নকে লালন করেছে, যারা স্বপ্ন দেখত নেটওয়ার্ক নিয়ে, এবং বিভিন্ন পর্যায়ে ডিস্ট্রিবিউটর যারা ছিল, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সাধারণ মানুষকে তারা ক্ষতিগ্রস্তর দিকে আস্তে আস্তে ঠেলে দিয়েছে। আমরা দেখেছি 2013 পর থেকে। তো 2013 পর থেকে যখন বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা জানি যে যদিও সেই বিগ কোম্পানি ডেস্টিনি সরকার এক পর্যায়ে বন্ধ করে দিয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী, কিন্তু বহু মানুষের টাকা কিন্তু ইনভেস্ট ছিল, আমরা জানি। জি, সেখানে বহু মানুষের। তো আমি খুব কাছ থেকে এই বিষয়গুলো দেখেছি এবং উপলব্ধি করেছি। আমি প্রায় একটা উদাহরণ সবসময় টানি যে আমাদের সেই মিজানুর রহমান, কুমিল্লার মিজানুর রহমানের কথা, এই উদাহরণটা আমি প্রায় সময় টানতাম। সে ডেস্টিনিতে তার বাবার পেনশনের 8 লক্ষ টাকা সেই ট্রি প্লান্টেশন প্যাকেজে বিনিয়োগ করেছিল এবং তার এলাকা থেকে প্রায় 80 লাখ টাকার কাছাকাছি বিনিয়োগ করেছিল। তো শেষ পর্যায়ে তার অবস্থান হয়েছিল সে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের একটা ছোট্ট মানে ইলেকট্রিক যে ঘরগুলো থাকে সেই জায়গায়। সে তার অবস্থান থেকে সে দেশে যাইতে পারতো না, তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারতো না, হ্যাঁ, তারপরে তার ছেলে সন্তান তাদেরকে দেখতে পারতো না, দেখতে যাইতে পারতো না। এই যে তার যে একটা মানে যে একটা স্বপ্ন ছিল যে এই নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে সে অনেক কিছু করবে, এবং আমরা বহির্বিশ্বে তাকালে কিন্তু তাই দেখতে পাই, হ্যাঁ, কিন্তু এই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। তো মিজানুর রহমান কিন্তু বাংলাদেশে একজন না, বহু মিজানুর রহমান। আরেকজনের উদাহরণ আমি টানি যে আমাদের কামরাঙ্গীচরে দেখেছি হালিমা বেগম, সেই মাসুদ রানের কোম্পানি এমওএতে ইনভেস্ট করে তার 2টা বাড়ি ছিল, বাড়ি বিক্রি করে ফেলেছে। বাড়ি বিক্রি করে সে ওইখানে টাকা ইনভেস্ট করেছে। লাস্টে আমি দেখলাম যে তার মানে সে কাঁধে করে কাপড় নিয়ে কাপড় বিক্রি করতো। হ্যাঁ, তো এই যে এই অবস্থানগুলো মানুষের, আমি চিন্তা করলাম যে আসলে এই সেক্টরটা কি খারাপ? এই সেক্টরটা অরিজিনালি আসলে আমরা চর্চা না থাকার কারণে এই সেক্টর নিয়ে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো প্রথমেই আমি 2013 পরে 2014-তে
সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলাম অবৈধ এমএলএম প্রতিরোধ কমিটি দিয়ে। আপনি হয়তো জানেন, রাইট রাইট। অবৈধ এমএলএম প্রতিরোধ কমিটি দিয়ে সেখানে মানে যারা এমএলএম এ ক্ষতিগ্রস্ত, হ্যাঁ ক্ষতিগ্রস্ত জানি না হতে পারে মানুষ, গেমলিং যে কোম্পানিগুলো তাদের বিরুদ্ধে কথা বলা, এভাবেই আমি শুরু করি। প্রথমে সাংগঠনিক কার্যক্রমটা শুরু হয়। তারপর 2016-র মাঝামাঝি গিয়ে আমি বাংলাদেশ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, যখন আমি একটু স্টাডি করতে শুরু করলাম, বহির্বিশ্বের দিকে তাকালাম, WFDS নিয়ে গবেষণা করি এবং আমাদের পাশে ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া, যখন চতুর্দিকে দেখছি এবং এদের নিয়ে একটু স্টাডি করা শুরু করি, তো দেখি যে ডিরেক্ট সেলিং সেক্টরটা কিন্তু একটা নোবেল সেক্টর এবং সারা বিশ্বের মানুষ, বহির্বিশ্বে যারা এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত আছে তারা কিন্তু খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে। তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে কেন? এরকম একটা চিন্তাধারা আমার মনের মধ্যে জাগলো। তো এই চিন্তাধারার ফলশ্রুতিতেই আমি 2016-তে বাংলাদেশ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন গঠন করি এবং এরপরে তো আপনারা জানেনই বহু ইতিহাস এর মধ্যে রয়ে গেছে। এরপরেই আমার মূলত গঠন করা বাংলাদেশ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে এই ইতিহাসটা আমরা জানতাম, আমরা যারা তার সাথে কাইয়ুম স্যারের সাথে আমরা মিশি, আমরা তার ভিতরের এই বিষয়গুলো জানি। তো আমরা তার মুখ থেকেই সেই গল্পটার আংশিক অংশ, এর মধ্যে অনেক গল্প রয়ে গেছে, অনেক ঝড়, অনেক বাধা বিপত্তি, অনেক আলোচনা সমালোচনা, সব কিছুর মধ্য দিয়ে আজকের পর্যায়ে এসছে। তো আমরা স্যারের কথায় একটা বিষয়ে স্পষ্ট হলাম যে অবৈধ এমএলএম প্রতিরোধ কমিটি উনি করেছিলেন। তার মানে হচ্ছে বৈধ এমএলএম এবং অবৈধ এমএলএম। অবৈধ শব্দটা তখনই আসে যখন বৈধ একটা ব্যাপার থেকে যায়। তার মানে বৈধ এমএলএম, অবৈধ এমএলএম বলে দুইটা পার্ট প্যারালালভাবে এই দেশ সহ সারা বিশ্বেই চলমান আসে। তার মানে অবৈধ এমএলএমের দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয় বলে বৈধ এমএলএমেরও একটা বাজে ইম্প্যাক্ট তৈরি হয়, বাজে একটা নাম তৈরি হয়, বা সঠিক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপরে, নেটওয়ার্ক মার্কেটিং একটা নোবেল প্রফেশন, আমরা স্যারের কথা বুঝলাম, তো সেইখানেও একটা বাজে একটা দায় তৈরি হয়। তো সেই জায়গাটা থেকে যাতে বের হয়ে আসতে পারে, যাতে সঠিক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই বেসিক্যালি ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনটা গঠন করে। এবং সেটা শুরুতে ছিল বাংলাদেশ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এইটা নিয়ে আগে কাজ হয়েছিল, অনেকেই চেষ্টা করেছিলেন, এর আগে 2-3 বার অ্যাসোসিয়েশন গঠনের চেষ্টা হয়েছে এবং যে কোনো কারণেই হোক সেগুলো পরবর্তীতে আর আলোর মধ্যে থাকতে পারেনি, অন্ধকারে ডুবে যায়। কিন্তু 2016 সাল থেকে এ পর্যন্ত কাইয়ুম স্যারের নেতৃত্বে এই বিষয়টা কিন্তু এখন আলোর মুখ দেখেছে এবং এখন আলহামদুলিল্লাহ যে একটা প্রতিষ্ঠা জায়গায় এসছে। যদিও এখন পর্যন্ত এটা প্রস্তাবিত, এখনও আমরা বৈধ কাগজপত্র পাইনি, কিন্তু ইনশাআল্লাহ আজ হোক কাল হোক সরকারের অনুমোদন এটা পাবে। তবে আমাদের মুভমেন্টটা ভিতরে ভিতরে চলে যেতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করে, আপনার কাছেও নিশ্চয়ই প্রশ্নটা আছে, হয়তো এটা অফ দ্য রেকর্ড হলেও আমাদের এখানে মাধ্যমে হলেও জনতা একটু জানতে পারুক যে আসলে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যটাকে আপনি কিভাবে এক্সপ্লানেশন করবেন। উদ্দেশ্য যদি কেউ জানতে চায় যে হ্যাঁ এটা আপনি কেন করলেন, যদিও অনেকটা বের হয়ে এসছে, তারপরে আপনার মুখ থেকে একটু আমরা যদি দর্শকদেরকে জানাতে পারি যে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি, একেবারে সরল উত্তর যদি আপনি দেন। আমি যদি একদম সরলভাবে বলতে চাই যে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য নেটওয়ার্ক মার্কেটিংকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা। দ্যাটস গুড। দেখেন, যদি নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আপনি সম্ভবত জানেন যে বর্তমানে যদি আমরা দেখি, কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনে দেখলাম যে 4 কোটি প্লাস বর্তমানে বেকার রয়ে গেছে। তো এদের কর্মসংস্থান কিন্তু ফুলফিল মানে টোটালি সরকার দিতে পারতেছে না, একটা জায়গা থেকে এক সরকারের মাধ্যমে এটা সম্ভব না। এটা কখনোই সবাই যদি আগায় না আসে, উদ্যোক্তা যদি তৈরি না হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা পসিবল না। তো ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য হচ্ছে এই সেক্টরটাকে প্রতিষ্ঠিত করা, স্টাবলিশড করা, এই সেক্টর থেকে যত করাপশনগুলো আছে এগুলোকে দূর করা এবং গভর্নমেন্টের সাথে একটা কমিউনিকেশন জানি আমরা করতে পারি, যে আমরা জানি গভর্নমেন্টকে বোঝাতে সক্ষম হই যে এই ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের দ্বারা মানে সরকারও কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না, জনগণও ক্ষতিগ্রস্ত না। এটা আমি আবারও বলবো যে এটা একটা নোবেল প্রফেশন। তো এই নোবেল প্রফেশনটাকে আমরা যদি সঠিক চর্চা, আপনি যেটা বলেন মাঝে মাঝে, সঠিক চর্চায় নিয়ে যাই, আমরা যদি সঠিক চর্চা করি, আমরা যদি গেমলিং, বিভিন্ন প্রকার জুয়া, এগুলোর থেকে বের হয়ে আসতে পারি, তাহলে এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হবে। তাহলে আমরা কিন্তু এই
সেক্টরটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং দেখেন, আপনি আজ একটা কোম্পানি করেছেন ওয়ালমার্ট, আপনার চিন্তাধারা কি? খুব লং টাইম প্রসেস চিন্তাধারা। জি। আপনি যদি চিন্তাধারা করতেন আজকে যে না আমি শর্ট টাইমে খুব কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে যাব, তাহলে হয়তো আপনি কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে যেতে পারতেন, বাট এইখান থেকে এই সেক্টরে যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো ডেফিনেটলি। এবং এই সেক্টরের মানুষদের এবং সাধারণ মানুষের মনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়ার জন্ম হতো। এভাবেই কিন্তু হচ্ছে। তাহলে আমরা বলবো যে এই সেক্টরকে নিয়ে আমাদের স্বপ্ন হচ্ছে এই সেক্টরটা এস্টাবলিশড করা, গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন করা, গভর্নমেন্টকে বোঝাতে সক্ষম করানো যে এই সেক্টরের দ্বারা গভর্নমেন্টের একটা লাভ এবং জনগণের দুই পক্ষেরই। কারণ আমরা এই সেক্টর দ্বারা বেকারত্ব সমস্যার সমাধান করতে পারি একটা বিষয়, আর গভর্নমেন্ট কিন্তু বিশাল অঙ্কের একটা ভ্যাট ট্যাক্স এই সেক্টর থেকে পেতে পারে। এটা আপাতত আমাদের মূল উদ্দেশ্য যে আমরা এই দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হতে পারি। হ্যাঁ, আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও দেখি, তারাও সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে সরকার, তার তো বার্ষিক একটা বাজেট থাকে দেশ পরিচালনার জন্য, তো এক্স্যাক্টলি। তাহলে জনগণের পকেটে যখন অর্থ থাকবে, যখন অর্থ ডিসেন্ট্রালাইজড হয়ে প্রচুর পরিমাণে আর্থিকভাবে সক্ষম ব্যক্তি তৈরি হবে, সেখান থেকেও একটা অর্থ আসতে পারে, যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে সেখান থেকে ট্যাক্স আসবে, রাইট? তো সেই সব জায়গাগুলো থেকে সরকারও যেমন উপকৃত হতে পারে, অর্থাৎ দেশ পরিচালনার একটা তার জায়গাটা একটা শক্তি যুক্ত হতে পারে, তেমনি জনগণের মাঝে একটা সক্ষম শ্রেণী তৈরি হতে পারে, এবং স্বাভাবিকভাবে যখন প্রচুর উদ্যোক্তা তৈরি হবে তখন কর্মসংস্থান বাড়বে। ডেফিনেটলি, অবশ্যই। এইটাই তো চমৎকার। এই বিষয়টা আসলে অনেকেই বুঝতে চাই না আমরা, যে আসলে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য খুব সিম্পল, সেটা হচ্ছে আমরা কাইয়ুম স্যারের কথা অনুযায়ী আমরা চাচ্ছি যে গভর্নমেন্টের কাছে একটা ইতিবাচক মেসেজ পৌঁছে দেওয়া, পাশাপাশি এই সেক্টরের যে নেতিবাচক দিকগুলো আছে, বা এই সেক্টরের নেতিবাচক দিক না, আমরা যদি স্পেসিফিকভাবে বলি, এই সেক্টরের নামে অনেক নেতিবাচক কার্যক্রম পরিচালিত, অনেকে না বুঝেই আন্দাজে কোথায় ফরেক্সে টাকা দিয়েছে, কোথায় গিয়ে কি বিনিয়োগ করেছে, সেগুলোকে এমএলএম এর নামে চালিয়ে দেওয়া হয়। অনেকে মাল্টিপারপাস করে, সেখান থেকে এমএলএম এর নামে চালিয়ে দেওয়া হয়। অর্থাৎ যে ইন্ডাস্ট্রিটার দোষ না করেও অনেক দোষের দোষী সাব্যস্ত হচ্ছে, সেই জায়গাটা থেকে জনতার মাঝে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, গভর্নমেন্টের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়াই হচ্ছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বা এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। আপাতত আমরা এটাকে এই জায়গাটাই চিন্তা করছি। এর পরবর্তীতে আমরা মানুষকে ওয়েল ট্রেন্ড করা, অর্থাৎ মানুষ যেন সঠিক নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্বাদটা পায়, সেই জায়গাটাকেও আমরা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনকে দেখতে পাবো। এই বিষয়ে আপনি একটু বলবেন। যে দেখেন স্যার, আমি এই ক্ষেত্রে আমি আপনাকে ছোট্ট একটা হিন্টস দেই, যে একটা মানুষকে তো বন্দুক ঠেকায় কেউ টাকা আনছে না। না, আপনি এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন বিচরণ করেছেন, আপনি কাজ করতে গিয়েও দেখেছেন যে এখন যিনি টাকা 5 লাখ 10 লাখ, ওই যে 8 লাখ দিয়েছেন যিনি, বা যিনি বাড়ি বিক্রি করেছেন, তাকে কেউ মাথায় পিস্তল ঠেকায় না, পিস্তল ঠেকায়নি, তিনি টাকাটা দিয়েছেন। তার মানে টাকাটা দিয়েছেন তিনি এক ধরনের, যদি পরবর্তীতে লুজার হয়ে থাকেন, তার মানে প্রলুব্ধ হয়েই তিনি দিয়েছিলেন, রাইট? ডেফিনেটলি। তাহলে প্রলুব্ধতা থেকে বাঁচানোর জন্য সঠিক শিক্ষাটা যদি ছড়িয়ে দেওয়া যেত, রাইট, এক্স্যাক্টলি, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই বিষয়ে একটু আপনি বলবেন। এটা আপনি জানেন যে আমরা তো মাত্র অ্যাসোসিয়েশনের অফিসটা উদ্বোধন করেছি গত 22 ডিসেম্বর উদ্বোধন করেছি। আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়ে গেছে, জি, এবং আপনারও মনে হয় এর মধ্যে অনেক পরিকল্পনা আছে, আপনি শেয়ার করেছেন। তো এর মধ্যে আমরা মানে আমাদের একটা ট্রেনিং পার্ট হতে পারে, এখানে মানুষকে সচেতন করা, যে মানুষ ওই যেটা বললেন যে কাউকে তো পিস্তল ঠেকায় টাকা নেওয়া হয় নাই, সে ইচ্ছা করেই কিন্তু দিছে। তো তাকে সেটাও কিন্তু বুঝতে হবে যে সে কোথায় টাকাটা দিচ্ছে, রাইট, কিভাবে দিচ্ছে, সে কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা অরিজিনাল ডিরেক্ট সেলিং যেটা অরিজিনাল নেটওয়ার্ক মার্কেটিংয়ে এভাবে টাকা দেওয়ার সুযোগ আছে কিনা, রাইট। এই জিনিসটা কিন্তু তাকে বুঝতে হবে। যখন সে এটা বুঝতে পারে না, তখনই কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়, এবং তখনই কিন্তু গেমলাররা সুযোগটা পেয়ে যায়। অর্থাৎ অন্ধকার আছে বলেই এই শিকারটা করার তারা সুযোগ পাচ্ছে। আমি যদি আরেকটু অ্যাড করি, ওই দিনকা বলি, আমি আমার ফখরুদ্দিন আসিফ সাহেবের সাথে কথা হলো, একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলল যে যারা দেখবেন যে সারা বিশ্বেই কিন্তু গেমলাররা আছে, কাজ করতেছে, কানাডায় আছে, মালয়েশিয়ায় আছে। তো সবাই কিন্তু, মানে আমি যদি এক কথায় বলি, জুয়া,
এই সেক্টর নিয়ে যারা জুয়া খেলছে, হ্যাঁ, এরকম অনেক দেশই আছে খেলতেছে। তো মালয়েশিয়ার অবস্থানটা হচ্ছে এরকম যে মালয়েশিয়ায় যারা এরকম ফরেক্সের নামে বা এরকম গেমলিংয়ের নামে টাকা ইনভেস্ট করতেছে, হাজার হাজার রিঙ্গিত বা ডলারের কথা যদি বলি, লক্ষ লক্ষ ডলার ইনভেস্ট করে মাইর খাচ্ছে। তো মাইর খাইলে তাদের কি হয়, তারা মুখ লুকিয়ে ফেলে, তারা আর ওইটা প্রকাশ করে না, কারণ তারা নিজেই লজ্জায় থাকে যে আমি তো অবৈধ কাজ করেছি, তখন সে নিজেই অফ হয়ে যায়। কিন্তু ঠিক এর বিপরীতটা ঘটে বাংলাদেশে। তারা গেমলিংয়ে গিয়ে মাইর খায়, তারপরে তারা বিভিন্ন কান্নাকাটি করে। কিছুদিন আগে আমরা একটা কোম্পানি দেখেছি যে 268 কোটি টাকা নিয়ে ধরা খেয়েছে। তো ওইখানে কিন্তু বহু মানুষ টাকা বিনিয়োগ করেছে, এরপরে কিন্তু আমরা এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাসে আমরা এই প্রথম দেখেছি যে তারা প্রেস ক্লাবে গিয়েও আন্দোলন করেছে এই গেমলিংয়ের পক্ষে। তার মানে ধর্ষণের আইন পাশ হওয়ার মতো বিষয়টা অনেকটা এরকম। তো আমি বলবো যে এই যারা এভাবে মানে প্রতারিত করতেছে এবং যারা প্রতারিত হচ্ছে, আমরা যদি ঠিক এইভাবে কথাটাকে বলি, ওনার কথা অনুযায়ী যে মিথ্যুকের দ্বারা লোভীরা প্রতারিত, আসলে তো বিষয়টা এরকম তাই, মিথ্যুকের দ্বারা মানে যে গেমলিং করতেছে সে মিথ্যা কথা বলে দিচ্ছে, আর যে প্রতারিত হচ্ছে যে 10 লাখ টাকায় 4 মাসে 20 লাখ টাকা হবে, এটা কিভাবে পসিবল? তাকে বুঝতে হবে যে এটা কি আসলে কোনো প্রেক্ষিতে পসিবল না। আপনি ব্যাংকের দিকে যান বা যে কোনো কিছুর দিকে, 5-6 বছরের আগে কোনোভাবে এটা 5-6 বছরও পসিবল না অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে 4 মাসে কিভাবে পসিবল হয়? তার মানে লোভ করে টাকা দিচ্ছে। তাইলে সে যদি ওইখানে প্রতারিত হয়, এর দায় দায়িত্ব কিন্তু এই সেক্টরের উপরে পড়ে না আমি মনে করি। তো এর জন্যই কিন্তু আমাদের একটা বিশেষ ট্রেনিং দরকার, সবার মাঝে এই ট্রেনিংটা ছড়াই দেওয়া দরকার। এবং আমাদের মূল কাজটা কিন্তু সচেতনতা, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যে এভাবে তারা জানি গেমলিংকে কাজ না করে, কোনটা অরিজিনালি ডিরেক্ট সেলিং, কোনটা অরিজিনালি নেটওয়ার্ক মার্কেটিং, কোনটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের বাইরে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত আমাদের এখন এই যে সরকারের সাথে কমিউনিকেশনের পাশাপাশি, আইনের পাশাপাশি এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করা কিন্তু মূল উদ্দেশ্য। জি স্যার, আমি একেবারে শেষ পর্যায়ে এই শিক্ষা কার্যক্রমের উপরে কিছু যদি বলি, যে এই জায়গাটায় আমরা আমাদের ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ইউটিউব চ্যানেল করা, আমরা একটা প্রকাশনী করতে খুব বেশি অর্থও লাগে না। আমরা যেহেতু এখন আমাদের অফিস হয়ে গেছে, আমরা যদি একটা ছোট্ট প্রকাশনী করি, সেখান থেকে আমরা আর্টিকেল ত্রৈমাসিক বা মাসিক পত্রিকা বের করি। আমাদের কিন্তু যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ওখানেগুলো যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে দিতে থাকি, পরবর্তীতে কিন্তু তারা পারচেস করেও নিবে। অর্থাৎ এই তথ্যগুলো ছড়িয়ে দেয়, তখন সবাই একটু গুগলে সার্চ করবে যে হ্যাঁ, আমরা ডিরেক্ট সেলিং সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই, তাহলে আমরা ডিস্যাবের ওই পেজে যাই, ডিস্যাবের আমরা ইউটিউব চ্যানেলে যাই, ডিস্যাবের ওই পত্রিকাটা কিনি, ডিস্যাবের ওই প্রচারণাটা, ওই বইটা পড়ি, ওই প্রশিক্ষণটায় অংশগ্রহণ করি। এই কার্যক্রমের কি আমরা খুব রিসেন্টলি নিতে পারি কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ। যেহেতু আমাদের অফিস হয়ে গেছে এখন, এবং আমাদের আপনি জানেন যে পার্ট বাই পার্ট যে কাজগুলো আমরা হাতে নিয়েছি, এগুলো আস্তে আস্তে আমরা এখন অগ্রসর হবে এক্সিকিউট করার বিষয়। জি জি, এইগুলো নিয়ে। তো অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার কিন্তু আরেকটু বিষয় বলার ছিল, প্লিজ, যে এটা আসলে না বললেই নয়। আমি 2-1 দিনের মধ্যেই ভেবেছিলাম যে এই কথাগুলো বলবো, যেহেতু আজকে স্টুডিওতে আসি, তাহলে বলাটা আমি মনে করি জরুরি। আমি দর্শকদের উদ্দেশ্যে এবং টোটাল নেটওয়ার্ক মার্কেটিংয়ের সেক্টরে যারা আছেন সিনিয়র লিডার, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে বিগত 22 তারিখে আমরা অফিস উদ্বোধন করেছি। হ্যাঁ, তো অফিস উদ্বোধন করার পরে কিছু নেতিবাচক মন্তব্য আমরা পেয়েছি। আমরা কিন্তু অনেক কষ্ট করে 4 বছর যাবৎ এই ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনটাকে ধরে রেখে আজকের যে পজিশন, আমি আলহামদুলিল্লাহ আমি ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের বর্তমান আহ্বায়ক আনোয়ার রয়্যালনা ভাই, ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, অবশ্যই। এই জন্য ওনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। অবশ্যই। এবং পাশাপাশি যারা আছে সবাই কিন্তু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, অবদান আছে। তো যারা আজকে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলা যে বিশেষ করে চলে এসেছে যে অনেকগুলো কথা, পিন একটা কথা চলে এসেছে যে পিন, এবং আরেকটা কথা আমি দেখতে পেরেছি যে একটা কোম্পানির 80 কোটি টাকার সেল, 5 কোটি টাকার পণ্য নাই। এই যে কথাগুলো এসেছে, হ্যাঁ, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি যারা সমালোচক তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যদি এই ধরনের কোনো প্রমাণ পান যে এখনও যে কেউ পিন সেল করছে
তারা ডাসাবের সাথে সম্পৃক্ত, যারা দুর্নীতি করতেছে তারা ডাসাবের সাথে সম্পৃক্ত, এই ধরনের প্রমাণ যদি পান তাহলে আপনারা আমাদেরকে জানাবেন। ওইভাবে আমাদেরকে আসলে মন ভেঙে না দিয়ে, ঠিক আছে, এভাবে আমাদেরকে জানান। আমার জানা মতে আমাদের অ্যাসোসিয়েশনে যে কোম্পানিগুলো আছে, আমি বলবো না যে 100% সঠিক, কারণ আমি যদি বলতে চাই যে দুর্নীতি দমন কমিশনেও কিন্তু কিছুটা দুর্নীতি থাকে, 100% সঠিক বলতে পারবো না, কিন্তু এই ধরনের দুর্নীতির সাথে জড়িত ডাসাবের ভিতরে কোনো কোম্পানি আছে বলে আমি মনে করি না। সেটা আমি অন্তত চ্যালেঞ্জ রূপেই বলতে পারি এবং আমি চ্যালেঞ্জ করতে পারি। তারপরও যদি আপনারা মনে করেন আপনাদের হাতে কোনো প্রমাণ থাকে, আপনারা আমাদের সাথে সরাসরি বসেন যদি এই ধরনের, কারণ অতীতে আমাদের সাথে যে কোম্পানিগুলো আছে আপনিও জানেন জি যে অতীতে বেশ কিছু তাদের দোষগুণ ছিল এবং তারা কিন্তু সেটাকে ওভারকাম করেই আমাদের সাথে যোগদান করেছে এবং কন্টিনিউয়াস চেষ্টা করতেছে সঠিক পথে, রাইট পথে চলে আসার জন্য। আমরা কিন্তু এই জন্যই তাদেরকে স্বাগত জানিয়েছি। আমাদের মধ্যে এরকম কোনো কোম্পানি নাই যে প্রোডাক্ট বেস ছাড়া। তো প্রোডাক্ট বেসের আড়ালে যদি কেউ পিন বিক্রি করে বা গেমলিং করে, আপনারা আমাদেরকে সেই প্রমাণসহ জানান। প্রমাণসহ যদি জানান, আমি কথা দিলাম যে আমাদের ডাসাব থেকে এই ধরনের কোম্পানিকে আমরা বহিষ্কার করব, যদি বর্তমানেও করে থাকে। স্যার এর সাথে আমি আরো একটু সুন্দর একটা কথা যুক্ত করতে চাই যে শুরুটা এভাবেই হয়, সরি, শুরুটা তো এভাবেই হয় যে কোনো ইন্ডাস্ট্রির যাত্রাটা। অ্যাসোসিয়েশনের যাত্রাটা শুরু হয়েছে, একটা গ্লাসে যদি আপনি ভালো পানি, বিশুদ্ধ পানি না দেন, ওখানে অশুদ্ধ বাতাস এসেও জায়গা দখল করে নিবে। রাইট। সো ইউ হ্যাভ টু টেক দ্য প্লেস ডেফিনেটলি ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য ডেভিলস। সো আপনি যদি খারাপদেরকে এখান থেকে সরাতে চান, তাহলে ভালোদেরকে তো জায়গা নিতে হবে। রাইট। তাহলে যারা পিছনে কথা বলছেন, আমি গতকালকে রাতেও একটা পোস্টে খুব সুন্দরভাবে আমি স্যার আপনাকে পোস্টটা আপনাকে ওই যে গ্রুপে দিয়েছে, আপনি পড়বেন, ওখানে একটা কথা বলার চেষ্টা করেছি যে এই ইন্ডাস্ট্রিকে তো অনেকে নিজেরকে বনের মোষ তাড়ানোর মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছে, চেষ্টা তো করছে। রাইট। আপনারা যারা মনে করছেন যে আপনি বিশুদ্ধ, আপনি সাহসী, আপনি মনে করছেন আপনি ভালো কাজ করছেন, আপনি আসেন, এগিয়ে আসেন, এসে আপনি দায়িত্ব নেন। রাইট। আমরা আপনার নেতৃত্বে পরিচালিত হই, কিন্তু আমরা সুন্দর কথা, ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাই। রাইট। কিন্তু আপনারা যেভাবে করে বলছেন তাতে তো এটাকে ধূলিসাৎ করে দিতে চাচ্ছেন, সেটা তো কোনো কাজের কথা না। সেটা কোনো কাজের কথা না। এবং এটা যদি ডাসাবের বর্তমান যে অবস্থান ডিসাবের, সেটা যদি ধূলিসাৎ হয়ে যায়, তো এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ধরনের ক্ষতির জন্য, মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং ভবিষ্যতে খারাপ কিছু আশা করতেছে। এই ডিসাব দ্বারা কিন্তু এখন টোটাল নেটওয়ার্ক মার্কেটিং, গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন থেকে ধরে আগামী দিনের যেই কার্যক্রমগুলো, এটা ডিসাবের মাধ্যমেই আগাবে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের। সত্য কথা, এটা একদম 100% রাইট। হ্যাঁ, সেইখানে কেউ যদি ক্ষতিগ্রস্ত করে, বাধা দেওয়ার চেষ্টা করে, আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন, আপনারা আইসা যে কোন জায়গায় ভুল, আমাদের সেই ভুলগুলোকে সংশোধন করে দেন, পিছন থেকে সমালোচনা না করে। অনেকেই আছে যে আমার মেসেঞ্জারে পাঠাচ্ছে অনেকভাবে, এআই খারাপ, ও খারাপ, এইভাবে। আমি যখনই বলি যে আপনি আসেন, প্রমাণ করেন, তখন কিন্তু তারা পিছায়া যায়। তখন আমি তাদেরকে নিয়ে কি বলবো বলেন? আমি বলবো যে অবশ্যই আপনারা আসেন। সেই ক্ষেত্রে এই জন্যই আজকে আমি চ্যালেঞ্জ করলাম যে যদি কেউ খারাপ, কেউ পিনের সাথে জড়িত থেকে থাকে বা কোনো গেমলিংয়ের সাথে জড়িত থাকে তাহলে আপনারা সেই প্রমাণ নিয়ে আসেন, পরবর্তী কার্যক্রম আমাদের কি হয় সেটা দেখেন। আমরা একেবারে শেষ করব, অনেক আলোচনা আমরা করেছি, আশা করি যে একটা মেসেজ অন্তত আজকে দিতে পেরেছি। আমরা যে জায়গাটায় আমরা কনক্লুশন টানবো, উপসংহার টানবো, সেটা হচ্ছে আপনারা সকলে এগিয়ে আসুন, আমরা কেন্দ্রীভূত হই, সংঘবদ্ধ হই, বিভেদ ভুলে। এখন দেখেন যারা সত্যিকার অর্থেই এই সেক্টরের জন্য ক্ষতিকর বা গ্যামলার, তারা কিন্তু চাইবে না আমাদের ইউনিটি। সুতরাং আসেন আমরা একত্রিত হই, নিজেদের দোষ ত্রুটিগুলো নিজেরা সুন্দরভাবে সংশোধন করে এগিয়ে যাই এবং এই ইন্ডাস্ট্রিকে আমরা এস্টাবলিশ করি। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা আপনাকে এইভাবে পাবো আজকে আশাও ছিল না, কিন্তু আপনিও জানতেন না যে আপনি ইন্টারভিউ দিবেন, কিন্তু চলে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই প্রচারণাটা চালাবেন। ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, আমরা যেভাবে করে চাচ্ছি যে ইন্ডাস্ট্রিটা একটা হক, ন্যায্যতার জায়গায় প্রতিষ্ঠিত হোক, সেই জায়গাটাকে সংঘবদ্ধভাবে আমরা বাস্তবায়ন করব, সেই জায়গাটাকে নিশ্চিত করব। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।